আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সব রাজনৈতিক দলের মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। গণভোটে সনদের পক্ষে রায় এলে সেটি বাস্তবায়নে সংবিধান সংস্কার, পরিষদের উপর নৈতিক এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এরই মধ্যে গেজেট আকারে জারি করা হয়েছে। সেখানে সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে বিশদভাবে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা ছিল। জারি করা আদেশের মাধ্যমে সবার মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। এটাতে সরকারের সম্পূর্ণ এক ধরনের নিরপেক্ষ অবস্থান খুবই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, কারণ ওনারা সবগুলো রাজনৈতিক দলের যে মেজর ইচ্ছাগুলো ছিল এগুলোর সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। এখান থেকে আমার মনে হয় একটা ভারসাম্য হবে। এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে যে ছাড় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় ছাড় দিয়ে একটা মাঝামাঝি অবস্থায় এসেছে। অধ্যাদেশ না করে আদেশ জারি করাকেই যৌক্তিক বলে মনে করেন তারা। জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের যৌক্তিকতা উঠে এসেছে বিশ্লেষকদের কথায়। গণভোটে 4টি প্রশ্নের বিপরীতে উত্তর একটি, এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ছিল তাদের কাছে। এটাই হয়তো সবচেয়ে সর্বোত্তম উপায় এই গণভোটটাকে অর্গানাইজ করা, জনগণের কাছে নিয়ে যাওয়া। কারণ অনেকগুলো প্রশ্ন দিয়ে অনেক জটিল আকারে এটা জনগণের কাছে নিলে সেটা হয়তো একটু ফলাফল সেভাবে পেতেও কষ্ট হতো এবং সেই ফলাফল বাস্তবায়ন করার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিত। নেগেটিভ দিক হচ্ছে যে আসলে কেউ যদি মনে করে যে আমি 3টায় বিষয় আমি হা দিতে চাচ্ছি, একটা বিষয় আমি না দিতে চাচ্ছি, অথবা আমি 3টা বিষয় না দিতে চাচ্ছি, একটা বিষয় হা দিতে, তো সেইখানে আসলে একটা দোদুল্যমানতায় পড়বে যারা ভোটার। সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার ফলেই শুধুমাত্র সংসদের উপর দায়িত্ব না দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, এমন মত তাদের। যখন এই সংস্কার পরিষদ এই সংশোধনীগুলি, মৌলিক পরিবর্তনগুলো সংবিধানে করবে, তখন এই বিষয়টা যদি ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হয়, আমরা বলতে পারবো যে এটা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সংশোধনী হয়েছে। মতভিন্নতা থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জনগণকে ইতিবাচকভাবে সচেতন করতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন বিশ্লেষকরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করছে সরকার। মাঠ প্রশাসনের অভিজ্ঞতা না থাকার পাশাপাশি আওয়ামী সরকারের সুবিধাভোগী অন্তত 10 জনকে ডিসি নিয়োগের অভিযোগ উঠেছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করে প্রশাসন বিশেষজ্ঞরা। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিলাল হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠেছে নানা বিতর্ক। সচিবালয়ে ঘটেছে হাতাহাতির ঘটনাও। 8 নভেম্বর গভীর রাতের ডিসি নিয়োগের প্রজ্ঞাপন আরও জন্ম দিয়েছে নতুন বিতর্কের। অন্তত 5 বছর অভিজ্ঞতা শর্ত পূরণ না হলেও পদোন্নতি পেয়েছেন 28তম ব্যাচের ইকোনমিক ক্যাডার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম বাতেন। আছেন সাবেক জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের সময়ে করা ফিটলিস্টের থাকা 25তম ব্যাচের সন্দীপ কুমার সিংহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া জেলা প্রশাসক আজাদ জাহানকে ভোলা থেকে বদলি করা হয়েছে গাজীপুরে। নির্বাচনকালীন মাঠ প্রশাসনের দায়িত্ব পেয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অন্তত 10 কর্মকর্তা। তাদের কারণে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে উঠে আসবে জনবল কাঠামোটা সাজাইতে না পারা। সামনে এত বড় একটা ইলেকশন, তো এখন সম্ভবত এই ঝুঁকিটা নেওয়া ঠিক হয়নি এবং এখানেও সরকার ফেল করেছে। নির্বাচনের অভিজ্ঞতা নাই এমন কাউকে যদি পদায়ন করা হয় তাহলে কিন্তু আপনার ভালো পারফর্ম করতে পারবেন। তারা অনেকটা দেখবেন যে আপনার নিরপেক্ষের অজুহাত দিয়া নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, তার ফলে নির্বাচনটা ভালো হবে না। জেলা প্রশাসক নিয়োগে রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পেলে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হবে বলে মনে করেন সাবেক এই সচিব।
আমি আমার মতো চালাবো, আমার লোকেরা যদি অন্যায় করে ক্ষতি করে তাইলে আমাকে ধরবেন, তো তাইলে আমি রাতে দেবো কেন, আমার দিনে দিতে অসুবিধা কি? এখন আপনি যখন নির্বাচিত হয়ে আসবেন তখন আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু আপনি আমারে চাপবেনও না, আর চাপলে আমি শুনবো না। এটা হওয়া উচিত ছিল সরকারের নীতি, কিন্তু সরকার তো এটা পারেনি। প্রশাসনেরও একটা ভালো নির্বাচন করার মতন সক্ষমতা নাই। সংশ্লিষ্ট জেলায় নিজের ইমেজ সৃষ্টি না করতে পারে তাহলে কিন্তু তাদের পক্ষে ভালো নির্বাচন করা এবং প্রশাসন পরিচালনা করা সম্ভব না। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কথা বলেননি জনপ্রশাসন সচিব। বিলাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে পড়ে সাইয়াফ নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে নিহত সাইয়াফের বন্ধু রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাহ আলী থানাধীন উত্তর নবাবের বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে এই ঘটনা ঘটে। নিহত সাইয়াফ নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী ও আটক হওয়া সানি ইংরেজি মিডিয়াম একাডেমির শিক্ষার্থী বলে জানা গেছে। আগুনে পুড়ে যাওয়া বাস কিরণমালা পরিবহনের পরিচালক জানান, বেড়িবাঁধের উপর বাসটি রেখে চালক ও হেলপার খাবার খেতে গেলে দুষ্কৃতকারীরা বাসে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা ধাওয়া করলে একজনকে হাতে নাতে ধরে ফেলে এবং অপর একজন নদীতে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় সে ডুবে মারা যায়। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন চলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে ঝাঁপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। এলাকাবাসী যারা ছিল তারা তাদেরকে ধরার চেষ্টা করে, একজন পানিতে যায় লাফায়ে পড়ে, একজন পালিয়ে যায়, আরেকজনকে তারা হাতে নাতে ধরতে পারে। রাজধানী বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় 2 সপ্তাহে কেজি প্রতি 30 টাকা বেড়ে 100 থেকে 120 টাকায় উঠেছে। দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নভেম্বর জুড়ে দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে এবং ডিসেম্বরে আগাম মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে পারে। অন্যদিকে আলুর দাম সামান্য বাড়লেও ডিম ও মোটা চালের দাম কিছুটা কমেছে। ভারত থেকে স্বর্ণা ও পাইজাম চাল আসায় স্বস্তি ফিরেছে বাজারে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সবজির দামও কিছুটা কমেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি তো রাজধানীর কারণ বাজারেই সবচাইতে বড় বাজার, যেখানে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকা থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটা বলছেন, মৌসুমের শেষ সময় হওয়ার জন্য কিন্তু পেঁয়াজের সরবরাহ কমে গিয়েছে বাজারে, এবং বিশেষভাবে নতুন পেঁয়াজ রোপণের সময় যার জন্য বীজ পেঁয়াজ সেটিরও চাহিদা বেশি থাকায় কিন্তু এই পেঁয়াজের দামটি বৃদ্ধি পেতে পারে বলে তারা জানিয়েছে। তারা যেমনটি জানিয়েছে, আগামী ডিসেম্বর নাগাদ মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসলে কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও কিন্তু যে আলু গত সপ্তাহে 20 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই আলু কিন্তু আজকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। মসুর ডালের বাজারে দেশিটার দাম 5 টাকা কমে 145 টাকা দরে বিক্রি হচ্ছে, তবে যে মোটা এবং মাঝারি ধরনের সেটি কিন্তু 100 এবং 130 টাকা দরে বিক্রি হয়েছে। সবজির বাজারে যদি বলা হয়, সবজির বাজার কিন্তু ফুলকপি 140 টাকা এবং বাঁধাকপি 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। লাউ কিন্তু প্রতি পিস 60 থেকে 80 টাকা দরে বিক্রি হয়েছে। তবে চালের বাজারে কিন্তু কিছুটা স্বস্তি হয়েছে। মোটা চাল সেটি কিন্তু কিছুটা কমে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে যেটি ব্যবসায়ীরা বলছেন, ইন্ডিয়ান চাল বাজারে আমদানি হওয়ার জন্য কিন্তু এটি হতে পারে, এবং চালের যে নতুন মৌসুম সেটি শুরু হওয়ার জন্য বাজারে কিছুটা স্বাভাবিক বলছে তারা। তবে সবজির বাজার এখনও, শীতকালীন সবজি বাজারে অ্যাভেলেবল হলেও এখনও কিন্তু ক্রেতা নাগালের বাইরে রয়েছে, এমনটি কিন্তু ক্রেতারা বলছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
সরকারি সিদ্ধান্তে গত 2 মাস ধরে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশীয় পেঁয়াজের যোগান প্রায় শেষ পর্যায়ে, যার প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে। আমদানিকারকরা বলছে, ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু না হলে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ভৌগোলিক অবস্থানের কারণে ভোমরা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়। কারণ মহারাষ্ট্রের নাসিক থেকে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক মাত্র 72 ঘন্টার মধ্যে ভোমরা স্থলবন্দরে পৌঁছে যায়। চলতি অর্ধ বছরে 17 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি অনুমতি সাপেক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় 5000 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়। বাজার দর নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে সরকার ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। ফলে 2 মাস যাবৎ ভোমরা বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। খুচরা বাজারে পেঁয়াজের মূল্য 100 টাকা অতিক্রম করেছে। এতে অসন্তুষ্ট ক্রেতারা। এখন পেঁয়াজের দাম অত্যন্ত বেশি, 110 টাকা 20 টাকা। আমাদের মতন গরিব মানুষের পেঁয়াজ কেনা খুব দুঃসহ হয়ে যাচ্ছে। আমাদের কেনা তো কষ্ট হয়ে যাচ্ছে, জনঘাটা মানুষ। দ্রুত আইপি দিয়ে পেঁয়াজ আমদানি করা প্রয়োজন, তাহলে পেঁয়াজের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো কিছুটা কমবে। এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলে ভোক্তারা কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা। যদি ভবিষ্যতে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়, তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষ পেঁয়াজের দাম কমা হেতু উপকৃত হবে এবং বন্দরের কার্যপরিধি অনেক বৃদ্ধি পাবে। সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিলে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমে যাবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। লিওন আজাদ, RTV। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বাজারের নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? জি মিতু, আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিলির কাঁচা বাজার। আপনাকে জানিয়ে রাখি, আমি এখানে সকাল থেকেই খোঁজ নিলাম যে বিশেষ করে সবজির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা যে সবজি গত সপ্তাহে দেখেছিলাম যে বিশেষ করে বাঁধাকপি এবং ফুলকপি কেজি প্রতি 40 থেকে 50 টাকা বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। সেই সঙ্গে বেগুনের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বেগুন আপনার কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়ে এখন 80 টাকা 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু কাঁচামরিচ যেটি রয়েছে সেটির দাম কিন্তু কেজি প্রতি 20 টাকা একদিনের ব্যবধানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকালকে 110 টাকা দরে বিক্রি হলো, আজকে সেটি বিক্রি হচ্ছে 130 টাকা দরে। সেই সঙ্গে একটি স্বস্তির খবর হচ্ছে পেঁয়াজের বাজারে কিন্তু কিছুটা দাম কমেছে। আমরা গতকালকে যেমনটি দেখেছিলাম যে 90 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছিল, তবে আজকে কিন্তু প্রকারভেদে বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 85 টাকা কেজি দরে, অর্থাৎ দাম কিন্তু কিছুটা কমেছে। তবে এখানকার আমদানিকারকরা বলছে এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা যেমনটি বলছে যে যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় সেক্ষেত্রে কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা কিন্তু কমে যাবে, এমনটি কিন্তু তারা বলছে। তবে এখন পর্যন্ত পেঁয়াজ আমদানির কোনো কিন্তু খবর কিন্তু আমরা পাইনি। তবে কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে পেঁয়াজের দাম যদি ঊর্ধ্বগতি হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে। তবে আপনাকে একটা বিষয় আপনি জানিয়ে রাখি, এই চলতি বছরে 31শে আগস্ট থেকে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তারপর থেকে কিন্তু দফায় দফায় দাম বৃদ্ধি পেয়েছে এবং দফায় দফায় কিন্তু দাম কমেছে। তো এখন পর্যন্ত বাজার পরিস্থিতি কিছুটা বৃদ্ধি এবং কিছুটা স্বস্তির মধ্যেই রয়েছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, আমি কিছুক্ষণ আগে কিন্তু ডিমের বাজারে কিন্তু খোঁজ নিয়েছি, কিন্তু দেখেছি ডিম কিন্তু আপনার খাসি প্রতি অর্থাৎ 30টি ডিমে কিন্তু 300 টাকা খাসিতে কিন্তু বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 320 টাকা খাসি প্রতি। অন্যদিকে আরেকটা বিষয় স্বস্তির খবর হচ্ছে যে আদা রসুন পেঁয়াজের দামটি কিন্তু অনেকটাই কমে গেছে। আদা আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে 120 টাকা বিক্রি হলো, সেটি আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে রসুন প্রকারভেদে 60 থেকে 80 টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। তো বাজার পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে পেঁয়াজের বাজারটি আরো স্বাভাবিক রাখতে হলে অবশ্যই ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হবে, এমনটি কিন্তু বলছে এখানকার আমদানিকারকরা এবং ব্যবসায়ীরা। তো মিতু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আটক যুবক সম্প্রতি পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার কথা উল্লেখ করে 6 নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বিচারকের স্ত্রী
তাসমিন নাহার। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। হামলাকারী ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হয়। এই ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ। আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, বিচারকের পরিবারে হামলার ঘটনা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রকি, আপনি শুনতে পাচ্ছেন? রকি, আমাদের জানাবেন যে বিচারকের ছেলেকে এই যে হত্যার ঘটনায় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিতু, কিছুক্ষণ আগেই বিচারক তাওসিফ রহমানের বিচারকের যে ছেলে রয়েছেন তাসিফ রহমান, তার যে মরদেহটি কিছুক্ষণ আগেই মর্গে নিয়ে আসা হয়েছে এবং এখন কিন্তু ময়না তদন্তের যে প্রক্রিয়াটি সেটি চলছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি এখানে চিকিৎসক আসবেন এবং ময়না তদন্তের যে বিষয়গুলি থাকে সেগুলো কিন্তু আসলে সম্পন্ন করা হবে। এছাড়াও আমরা যতটুকু আসলে গতকাল থেকে পুলিশের কাছে যেই বিষয়টা আসলে জানতে পারছি যে নিহত তাওসিফ রহমান রয়েছেন বিচারকের ছেলে, তার গলায় কিন্তু শ্বাসরোধ করে হত্যার এমন চিহ্নটি কিন্তু তারা আসলে পেয়েছেন এবং তার একটি পায়ে কিন্তু আঙ্গুল কাটারও তারা বিষয়টি কিন্তু আসলে পর্যবেক্ষণ করেছেন এবং এই হত্যাকাণ্ডটি কী কারণে ঘটেছে সেটি এখনও পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। তবে আপনি জানেন যে গত 3 নভেম্বর বিচারকের যিনি মেয়ে রয়েছেন তিনি সিলেটের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেইখানে তার ফোনে কিন্তু যে অভিযুক্ত লিমন রয়েছেন তার মেসেঞ্জারে কিন্তু ফেসবুক মেসেঞ্জারে তাকে কিন্তু এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে 6 নভেম্বর বিচারকের যিনি স্ত্রী রয়েছেন তাসরিন নাহার লুসি, তিনি কিন্তু যে সিলেটের একটি থানাতে কিন্তু পরবর্তীতে জিডি করেছিলেন এবং সেই জিডিতেও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সর্বশেষ কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম যে বিচারকের বাড়িতে ঢুকে অভিযুক্ত লিমন কিন্তু আসলে প্রথমে যিনি লুসি রয়েছেন বিচারকের স্ত্রী তাকে প্রথমে ছুরিকাঘাত করে, পরবর্তীতে তার ছেলে তার মাকে যখন বাঁচাতে আসে তাকেও কিন্তু পরবর্তীতে আঘাত করা হয়। এর পরপরই কিন্তু আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, বিভাগীয় কমিশনার, ডিসি সহ বিচার বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছিলেন এবং আপনি জানেন যে গতকালকের এই ঘটনায় প্রধান যিনি বিচারপতি রয়েছেন তিনি বলেছেন যে বিষয়টা আসলে তারা পর্যবেক্ষণ করছেন, পাশাপাশি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যেন বিচার প্রক্রিয়া হয় সেটিও তিনি নিশ্চিত করার আসলে তাগিদ দিয়েছেন। পাশাপাশি গতকালকে তিনি কিন্তু আসলে একটি শোক বার্তাও দিয়েছেন। এছাড়াও মহানগর পুলিশ কমিশনার পক্ষ থেকেও বলা হয়েছে যে এই যে ঘটনাটি সেই ঘটনাটি তারা আসলে এখন পুরোটা আসলে তদন্ত করছেন এবং তদন্তের পরে আসলে বলা যাবে যে কি কারণে এই হত্যাকাণ্ডটি আসলে ঘটেছে। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে দেশের 2 জেলায় 2 জন নিহত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল মান্নান নামে শ্রমিক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। গত রাত 10টায় সরবভাটার দুলাইনে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ইউনিয়নের শ্রমিক দলের সহসভাপতি। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এদিকে কক্সবাজারে একটি আবাসিক হোটেলের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে এক পর্যটক আত্মহত্যা করেছেন। গত রাতে ওই হোটেলের 506 নম্বর কক্ষ থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় সৌরভ নামের ওই পর্যটকের লাশ উদ্ধার হয়েছে। তার বাড়ি সিলেটে। বিপর্যয়ের মুখে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্প। আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা চাষিদের। মোংলা সহ পুরো বাগেরহাট জেলায় উৎপাদন কমেছে প্রায় অর্ধেক। জলবায়ু পরিবর্তন, ভাইরাস এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নেতিবাচক প্রভাবে এই শিল্প এখন চরম সংকটে। চাষিরা বলছে হুমকির মুখে দেশের অন্যতম রপ্তানি নির্ভর এই খাত। মোংলা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। উপকূলীয় এলাকা মোংলার যেদিকে তাকানো হয় চোখে পড়ে সারি সারি চিংড়ি ঘের। একসময় এই ঘেরগুলোই ছিল বাগেরহাট অঞ্চলের অর্থনীতির প্রাণ। এখন সেখানে জমেছে ক্ষতির দীর্ঘ তালিকা। মোংলা, রামপাল, শরণখোলা ও মুরেলগঞ্জ উপজেলায় 1 দশক আগেও চিংড়ির চাষ ছিল ব্যাপক। বর্তমানে উৎপাদন কমেছে অন্তত 50%।
চাষিরা বলছে জলবায়ু পরিবর্তন ও ভাইরাসের কারণে ঘেরগুলো টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। অপরদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু মাছ নয়, পুরো জলজ জীববৈচিত্র্যই। মাছ তো মরতেছে, তো বৈশাখ মাসে ধরেছে আর এইখানে নামিছে। তেলাপিয়া ফাইসে শীততীরে সব মাছ মরে যাচ্ছে শুধুমাত্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে। ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটে দেশের চিংড়ি শিল্প আন্তর্জাতিক বাজারেও পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এটি আমাদের কেবলমাত্র পরিবেশ প্রকৃতির উপর যে বিরূপ প্রভাব ফেলছে তা না, এটি আমাদের মাছের প্রজননেও মারাত্মক ক্ষতি করছে। ভাইরাসের পাশাপাশি অন্য কারণ কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এইটার কারণে কিন্তু চিংড়ি মাছের আমাদের আগের থেকে উৎপাদন কমে গেছে। রপ্তানিযোগ্য এই খাতের ধসে প্রভাব পড়ছে জেলার অর্থনীতি ও বৈদেশিক আয়ে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। লিওনা আজাদ, RTV। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে 2000 ব্যাগ সিমেন্ট সহ ট্রলার ডুবে 2 যুবক নিখোঁজ রয়েছেন। গতকাল বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ 2 যুবকের নাম রানা এবং শুভ। নাম ছাড়া তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে সন্ধ্যা 6টা পর্যন্ত চেষ্টা চালিয়েছে সোনারগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে এক সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য 2000 ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন। 3:30টার দিকে ট্রলারের তলা ফেটে গেলে 2 যুবক সহ ট্রলারের সবকিছু পানির নিচে তলিয়ে যায়।